মিসেস ডলি বেগম হুরাইনকে ড্রয়িং রুমে দেখে পাশ কাটিয়ে রসোই ঘরে চলে গেল। তিনি কেন জানি তাকে পছন্দ করেন না। তার কোনো কিছুই হুরাইন বুঝতে পারে না। সে দস্তানা বিছিয়ে খাবারগুলো সাজাচ্ছে। তার সাথে সাদমানও এসে যোগ দিল। কি করছেন ভাইয়া? আপনি রেস্ট নিন, আমি সব করে নিব। কেন, আমি করলে সমস্যা কি? আপনাকে কাজ করতে দেখলে সবাই আমাকে বকাবকি করবে। আপনি সরেন তো, আমি সামলে নিব এদিকটা। সাদমান নাছোড় বান্দা, সে করবে। অগত্যা হুরাইন হাল ছেড়ে দিল। রোজবা আর তিহানা সালাদ তৈরি করছে। তারা প্ল্যান করছে কিভাবে হুরাইনকে নাস্তানাবুদ করবে। কে এমন টুন করতেছ তোমরা? রূপা কপাল কুঁচকে প্রশ্ন করল। হকচকে গেল দুজন। কিছু না তো, সন্ধ্যার পরে যে মার্কেট করতে যাব সেটাই ভাবছি, কি কিনবো আমরা, বলে 32 পাটি দাঁত বের করে দিল। ও তাড়াতাড়ি করো, আজানের সময় হয়ে গেছে গা, বলেই রূপা চলে গেল। বয়োজ্যেষ্ঠরা সবাই মিলে বসে আছে একসাথে। বড় ফুপি হুরাইনকে বলল, তুই তো টেবিলে বসবি না, তোর খাবারটা আলাদা করে প্লেটে নিয়ে যা তাহলে। তিহানা বলল, আন্টি আমি হুরাইনের জন্য আলাদা করে সব রেখে দিয়েছি। ভালো করছাস। হুরাইন খাবার নিয়ে রুমে চলে আসলো। অজু করে ইফতারির সামনে বসে দোয়া করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদার ব্যক্তির দোয়া কবুল করেন। আজানের মধুর ধ্বনিতে সে খেজুর দিয়ে ইফতার শুরু করল। শরবতের গ্লাসে এক চুমুক দিতেই তার গা গুলিয়ে আসলো। এত লবণ! এক মুঠো মুড়ি মুখে দিয়ে আর গিলতে পারল না, থুথু করে ফেলে দিল। এমন খাবার কারো পেট দিয়ে নামা মুশকিল। সে হতাশ হয়ে ভাবতে লাগে, এমন নোনতা খাবার নিচে সবাই কি করে খাবে। হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামার সময় উঁকি দিয়ে দেখে সবাই মজা করে ইফতার করছে। তার চোখ ভিজে উঠল। কতটা জঘন্য হলে কারো ইফতার নষ্ট করতে পারে। চুপচাপ চলে আসলো রুমে। সকলের চোখ এড়ালেও তার কান্না ভেজা চোখ দুটো একজনের দৃষ্টিকে এড়াতে পারেনি। সাদমান থমকে গেল। কি হলো মেয়েটার? কান্না করছে আমি স্পষ্টত দেখলাম। সে উঠে দাঁড়ায়। কি হলো? উইটা দাঁড়ালি কেন? মেজফুপির কথায় সবাই তার দিকে তাকায়। কিছু না, আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ মনে পড়েছে। খেলে তো না কিছুই। প্লেটে খাবার সাজিয়ে রামিসা বেগম তার হাতে দিলেন। পরে খাইয়া নিস। রুজবা আর তিহানা একে অপরের দিকে তাকিয়ে পুনরায় খাওয়ায় মনোযোগ দিলেন। সাদমান লম্বা লম্বা পা ফেলে হুরাইনের রুমের সামনে গিয়ে দাঁড়ায়। দরজা ভেতর থেকে লক করা নেই, তাই সে সরাসরি রুমে ঢুকে পড়ে। তাকে সালাদ পড়তে দেখে সে উল্টো মুখ হয়ে দাঁড়ায়। হুরাইন সিজদায় অঝোর ধারায় কান্না করছে। তার কান্না সাদমানের অন্তর কেঁপে ওঠে। টেবিলে সে মুড়ির প্লেট আর শরবতের গ্লাস দেখতে পায়। তাকে সালাদ পড়তে দেখে সাদমান দ্রুত রুম ত্যাগ করে। সন্ধ্যার পরে সবাই নরসিংদী জেলার শহরে যাওয়ার তোড়জোড় চাপছে। বিয়ে উপলক্ষে সবাই কেনাকাটা করবে। হুরাইন সারাদিন রোজা রাখায় ক্লান্ত শরীর নিয়ে জার্নি করতে পারবে না, তাই সে না করে দিয়েছে। রাশেদ তালুকদার বাড়িতে একা, তাই হুরাইন বাড়িতে থাকলে তাদেরও ভরসা। একে একে সবাই দাঁড়িয়ে পড়ল। হুরাইন সদর দরজা চাপিয়ে দাদুর রুমে গিয়ে কিছুক্ষণ গল্প করল। তারপর রুমে এসে এশার নামাজ পড়ে নিল। টেবিলে চোখ পড়তেই একটা সাদা কাগজে মোড়ানো চিরকুট দেখতে পেল। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, তোর জন্য ইফতারি রেখে দিয়েছি। এগুলো ভালো, নষ্ট খাবারগুলো নিয়ে গিয়েছি, খেয়ে নিস। যদি না খাস তাহলে আছাড় মেরে ছাদ থেকে ফেলে দিব, মনে রাখিস। লোকটা চিরকুটে হুমকি ধামকি দিয়ে গেল। আজীব। হাতের কাজ শেষ করে নিচে আসে সে রাতের খাবার খাওয়ার জন্য। রাশেদ তালুকদারের রুমে কিছু পড়ার শব্দ শুনে দৌড়ে তার কাছে যায়। দাদু কি হয়েছে তোমার? এমন করছো কেন? হাত পা কাঁপছে অনবরত। কি করবে সে? এদিক ওদিক ছোটাছুটি করছে, মাথা কাজ করছে না। দাদু কথা বলো। রাশেদ তালুকদারের জ্ঞান হারিয়েছেন। এই পরিস্থিতি তাকে পাগল করে দিচ্ছে। কাকে বলবে সাহায্য করতে? সে দৌড়ে সদর দরজা পেরিয়ে বাইরে এসে দাঁড়ায়। আশেপাশের প্রতিবেশীদের ডাকতে হবে। হন্তদন্ত হয়ে গেটের কাছে আসতে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায় সে। সাদমান ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সামনে হুরাইনকে দেখে চোয়াল শক্ত হয়ে আসে তার। এই মেয়ে, এত রাতে বাহিরে দৌড়ছাপ করছিস কেন? সাদমানকে দেখে সে ব্যথা ভুলে গেল, যেন প্রাণ ফিরে পেল। ভাইয়া, দাদু কেমন জানি করছে, বলেই কান্না করছে। দাদুর কি হয়েছে? জানি না, আমি অনেক ডাকাডাকি করেছি, দাদু কথা বলছে না। সে কান্নার জন্য কথা বলতে পারছে না। সাদমান দ্রুত ভিতরে ঢুকে সোজা তার দাদুর রুমে আসে। হাতের পালস চেক করে। সে দ্রুত পানি এনে মাথায় ঢালে। আধ ঘন্টা পরে রাশেদ তালুকদার চোখ মেলে তাকায়। দাদুকে তাকাতে দেখে হুরাইন দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তার দাদুর বুকে। তুমি এমন করছিলে কেন দাদু? জানো তোমাকে কত ডেকেছি আমি? ভাইয়া না থাকলে আজ কি যে হতো বলো তো? সাদমান অপলক তাকিয়ে আছে বিলাই চোখের শ্যামল মেয়েটার দিকে। ফুলে ফেপে উঠেছে চোখের চারপাশ। বারবার নাক টানছে সে। পাপড়িগুলো ভিজে জুবুথুবু। তার ভীষণ ইচ্ছে করছে ওই মুক্তার দানার মতন পানিগুলোকে বোতলে বন্দি করে রেখে দেওয়ার। তোমার ওই বিলাই চোখ গাঢ় কাজল রেখা থাকলে কেমন হতো? মুচকে হেসে ওঠে সে। আজকাল নিজেকে বড্ড অগোছালো লাগে তার, কেমন যেন ছন্ন ছাড়া। নাতনির সেবা পেয়ে রাশেদ তালুকদার অনেকটা সুস্থ বোধ করছেন এখন।
তোমার আর কিছু প্রয়োজন হলে ডাক দিও দাদু, কেমন? আমি ড্রয়িং রুমে আছি। বিনিময়ে তিনি মাথা নেড়ে আশ্বস্ত করেন। এদিকে সাদমান ফোনে জরুরি কথা বলছিল। কথা বলার এক পর্যায়ে তার চোখ আটকে যায় সাদা টাইলসের ছোপ ছোপ পায়ের রক্ত দেখে। ভ্রুদয়ে কিঞ্চিত ভাঁজ পড়ে। কল কেটে দিয়ে মোবাইলটা পকেটে পুরে ত্রস্ত পায়ে ড্রয়িং রুমে আসে। থমথমে মুখ। এই মেয়ের কি কোনো কষ্ট নেই? সে মানুষ না রোবট? এদিক ওদিক তাকিয়ে যখন তাকে দেখতে পাচ্ছিল না, তখন সদর দরজার দিকে চোখ যায়। খুঁড়িয়ে পায়ে ঘরে ঢুকছে হুরাইন। দাঁতে দাঁত চেপে বলল, কোথায় গিয়েছিস আবার? বাইরের গেটটা তো দেওয়া হয়নি তখন, তাই একটু বাইরে গিয়েছিলাম। গেটটা মিনমিনিয়ে বলল, তা আমাকে কি বললে হতো না? তুই এত রাতে বাইরে গিয়েছিস, যদি কোনো অঘটন ঘটতো? স্টুপিড। আসলে আমি বুঝতে পারিনি, সরি। এদিকে আয়। হাতের ইশারায় কাছে ডাকলো তাকে। হুরাইন কাচুমাচু মুখ করে সোফার একপাশে এসে দাঁড়ায়। পায়ে কি হয়েছে দেখি। কিছু না ভাইয়া, সামান্য একটু কেটে গেছে। তা তো দেখতেই পাচ্ছি। পা মোজা খুলে স্যাভলন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে নে। আমি উল্টো মুখে দাঁড়িয়ে আছি, তোর দিকে তাকাবো না। আমি পরে করে নিব রুমে গিয়ে। আমার কথার উপর কারো কথা বলা আমি পছন্দ করি না। যা বলছে কর, না হলে আমি করে দেব কিন্তু। ভয়ে বার কয়েক ঢোক গিলে ফেলল সে। নতমুখে ফার্স্ট এড বক্সটা হাতে নিয়ে বসে আছে। এভাবে বসে থাকতে বলেছি আমি? স্টুপিড। আমি ব্যান্ডেজ করতে পারি না, কখনো করিনি। বাজখাই গলায় সাদমান বলল। তা কি পারিস বলতো? বুঝেছি, ঘাটতারামি পারিস, বাঁকা বাঁকা উত্তর দিতে পারিস। আর ধ্যাত, এই বেটাকে এখন কে আসতে বলল? যত সব খালি ধমকাবে। ভাই, তোর মুখে কি ধমকানি ছাড়া আর কোনো কথা নেই? ভাল লাগে না। সব বিপদ একদিনে আসলো। মনে মনে তার গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে সে। এই, তুই বিড়বিড় করে কি বলছিস রে? কই কিছু না তো। আমি যে স্পষ্ট শুনলাম। যাক গিয়ে, মোবাইলে ভিডিওটা অন করে দিয়েছি, দেখে দেখে করে নে। আমি আসছি। সাদমান চলে যাওয়াতে হুরাইন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। পা মোজাটা টান দিয়ে খুলে ফেলল। ইস, কতটুকু কেটেছে। ভালোভাবে কাটা স্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে নিল। মনে মনে শুকরিয়া আদায় করে বলল, আলহামদুলিল্লাহ, অবশেষে কাজটা সফলভাবে করতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিনের সহি বুঝ দান করুক। দাদুর রুমে একবার উঁকি দিয়ে দেখি কোনো দরকার কিনা। দাদু তো ঘুমাচ্ছে, আমিও একটু বিশ্রাম নিই এই ফাঁকে। এই বলে সে ধীর পায়ে রুমে এসে কিটি আর তুলতুল পাখিকে খাবার দিয়ে দরজা এঁটে দেয়। ব্যথায় পা ফুলে গিয়েছে। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই গভীর ঘুমের তলদেশে ডুবে গেল। সাদমান ড্রয়িং রুমে হুরাইনকে দেখতে না পেয়ে তার দাদুর রুমে চলে যায়। সেখানেও নেই। তাই সে 3 তলায় এসে দেখে দরজা লক করা। স্ট্রেঞ্জ, একটা ধন্যবাদ তো দিতে পারত এই মেয়ে। আরও একটি সকালের উদয় হলো। রাফারা মর্নিং ওয়াকে বের হয়েছে আজকে, শুধু হুরাইন বাদে। তিতিন লাফিয়ে লাফিয়ে এদিক ওদিকে ছুটছে, কারণ এমন সুন্দর মেঠো পথ সে আগে দেখেনি। রোজবা সাদমানের পাশাপাশি হেঁটে চলছে। মাঝে মধ্যে একটা দুইটা প্রশ্নও করে বসছে। তিহানা আর রূপাকে কোনো পাত্তাই দিচ্ছে না কথা বলতে, তাই দুজন মুখ ফুলিয়ে চুপচাপ হাঁটছে। সাইমা আর আদিল গল্প করতে করতে হাঁটছে। রাফা মাঝে মধ্যে রাস্তা দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলছে সবার। ফাহিম আর হিমেল আগে আগে চলছে। উদ্দেশ্য খেজুরের রস খাবে, তাই সব ব্যবস্থা করার জন্য আগে আগে চলে গিয়েছে দুজন। জাইমা ভিডিও করছে, কারণ টিকটকে আপলোড করতে হবে তো। এদিকে মিসেস ডলি হুরাইনের রুমে এসে তার মুখোমুখি বসে আছেন। হুরাইন নতজানু হয়ে বসে আছে। কেন জানি তাকে অনেক ভয় পায় সে। তিনি কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ান। চুপচাপ ধূপধাপ পা ফেলে চলে যায়। যাওয়ার আগে আরেকবার পিছনে ফিরে তাকে পরখ করতেই দুজনের চোখাচোখি হয়। হুরাইন চোখ নামিয়ে ফেলে সাথে সাথে। মিসেস ডলি তার রুমে পায়চারি করছেন, আর কিছু ভাবছেন। মেহের তালুকদার রুমে ঢুকে ভ্রু কুঁচকে বলেন, কি ভাবছো এভাবে শুনি? স্বামীর কথায় থমকে দাঁড়ায়। দাঁতে দাঁত চেপে সামনে দাঁড়িয়ে বলে, কি আর হতে বাকি রেখেছ তোমরা? আমি এই মেয়েকে নিতে পারছি না আর। মিহির, আমি শেষ করে দিব তাকে, শেষ করে দিব বলে 2 হাত দিয়ে চুল খামচে ধরে বসে পড়েন। মিহির দৌড়ে এসে স্ত্রীকে শান্ত করার চেষ্টা করছেন। দেখো ডলি, এই বাচ্চা মেয়েটার তো কোনো দোষ নেই বলো। তুমি কিচ্ছু করবে না ওর। একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ে সে। তুমি ওর হয়ে সাফাই গেছ? ওয়াই মিহির? আমার থেকে তার স্থানটা তোমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। তুমি ভুল বুঝছো ডলি। দোষ যাদের, তারা তো তাদের শাস্তি পেয়েছে বলো। ওর অস্তিত্বও মুছে দেব আমি। মনে মনে ছক কষে নেন তিনি। মুখে হাসির লেশ ঝুলিয়ে বললেন, ওকে, চেষ্টা করব। মেয়েটার জীবনে বড় কোনো ঝড় আসার আগেই তাকে সরিয়ে ফেলতে হবে। এমন সুন্দর একটা জীবনে কলঙ্ক কিছুতেই হতে দিতে পারে না। আমারও তো 3টে সন্তান আছে। অন্যের ক্ষতি করার আগে 10 বার ভাবা উচিত। তিনিও মুখে হাসির লেশ ফুটিয়ে তোলেন। অন্যদিকে কাজিন দল মিলে খেজুরের রস পেট পুড়ে খেয়ে চাকা ক্ষেতের আইলে বসে আছে। সাদমান জরুরি কাজ আছে বলে চলে গিয়েছে কোথাও। হিমেল গানের সুর তুলল, সাথে সকলে তাল মিলাচ্ছে। সাইরেন গানের সুর ভেসে ভেসে দূর বেঠো পথ ধরে যেন হাঁটছে।
খাঁকি গলায় হাঁক ফুঁকছে জিলাপি বিক্রেতা। আদিল ঠোঙা ভরে জিলাপি কিনে নিল। মিষ্টির রসে পূর্ণ জিলাপির মুচমুচে আওয়াজে চারপাশে মাদল বাজছে, পাশাপাশি আনন্দ আর হাসি। ফিরতি পথে নিরে ফিরে আসলো সবাই। অনেক কাজ যে বাকি এখনো। কালকে হলুদ অনুষ্ঠান, আজকে সবকিছু গুছিয়ে নিতে হবে। ড্রয়িং রুমে আরেক দফা আড্ডার মিছিল বসল। হুরাইন কেটি আর তুলতুলকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে তিতিনের পাশে এসে দাঁড়ালো। তিতিন উৎফুল্ল কণ্ঠে বলল, সখী, তুমি তো যাওনি আমাদের সাথে, জানো আমরা অনেক মজা করেছি। তাই? তুমি মিস করেছো সখী। কিরে, তোর পা এমন কেন? হিমেল জিজ্ঞেস করল। আলহামদুলিল্লাহ, এখন ব্যথাটা একটু কমেছে। বোন, দুনিয়ার যত অসুখ আল্লাহ তোরেই দিছে, একদিনও ভালো থাকতে পারিস না তুই? কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়িস তুই। জাইমা মুখ বাঁকা করে কথাগুলো বলল। কি বলছিস সেসব তুই? অসুস্থতায় কি কারো হাত থাকে? আল্লাহ দিয়েছে, সে কি করবে? সাইমা ধমক দিল তাকে। কি জানি বাপু, আমরাও তো আছি, আমাদের কয়দিন দেখেছ অসুস্থ হতে? দেখো গিয়ে গোপনে হুজুরনিদের তলে তলে কত কাজ চলে। রোজবা হাসতে হাসতে কথাগুলো যে অপমান করে বলল তা হুরেন বুঝতে পেরেছে। রাফা আজকে চুপ হয়ে আছে। সে বলল, বাদ দে তো এসব, প্ল্যানিং কর, কি করবি? হুরাইন থমথমে মুখে রাফার দিকে তাকিয়ে আছে। সে যে তাকে নীরবে অপমান করল বিষয়টা ধরতে পেরেছে। আজ 2 দিন ধরে কেন জানি সেও তাকে এড়িয়ে চলছে। হয়তো জেঠিয়াম্মা নিষেধ করে দিয়েছে কথা বলতে। ব্যস্ত ভঙ্গিতে পোষা প্রাণী দুটিকে নিয়ে বাড়ির পেছনটা এসে দাঁড়ায়। মাঝে মধ্যে নিজেকে খুব একা লাগে তার। কেন জানি মনে হয় তার আপন কিছুর বড্ড অভাব। এত এত মানুষ থাকা সত্ত্বেও তার নিজেকে পর লাগে ভীষণভাবে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে কিটি আর তুলতুল পাখির খেলা দেখছে। কিরে, এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস শুনি? বিরক্ত হয় সে। যেখানে যাই এই লোকটা হাজির হয়ে যায় কিভাবে যেন। সে তো তাকে দেখেনি তখন, এখন কোথা থেকে এসে বান্দা হাজির ধমকাতে? খরতর গলায় বলল, দেখছেন না কিটি আর তুলতুলকে নিয়ে এসেছি? ও, আমার সাথে চল। কোথায় চলবো আজিব? ঘুরতে যাব, তাড়াতাড়ি চল। মাথা ঠিক আছে আপনার? আমি নন মাহারামদের সাথে কোথাও যাব না। কিঞ্চিত কপাল কুঁচকে এলো তার। তবে আগের মতনই বলল, চাচাও যাবে, এখন চল। আব্বু তো আমাকে কিছু বলেনি, আর আমি এখন কোথাও যাব না। সাদমান দেওয়ালে হাত রেখে চোয়াল শক্ত করে বলল, তুই যাবি, তোর ঘাড় যাবে, চল আমার সাথে। হুরান কিছুক্ষণ চুপ থেকে বলল, বোরকা নিকাব পরে আসেনি, যেতে পারবো না কোথাও এখন। তার দরকার নেই, আমি নিয়ে আসছি, এই ধর, তাড়াতাড়ি পরে নে। হা করে তাকিয়ে আছে সে। এই লোকের মতিগতি বুঝে উঠতে পারছে না। বলা নেই কওয়া নেই, কোথায় যাবে ঘুরতে? যেভাবে হা করে আছিস মশা ঢুকবে বোন, তাড়াতাড়ি কর। তুলতুল পাখি আর কিটিকে কোলে তুলে হন হন করে চলে গেল। যাওয়ার আগে শাসিয়ে গেল, লেট হলে খবর খারাপ হবে তোর। ওই যে আছাড় 3তলা ছাদ থেকে পড়বে। হুরাইন রেডি হয়ে গাড়ির কাছে আসতে সাদমানকে জিজ্ঞেস করল, আব্বু কই ভাইয়া? চাচা আসবে, তুই বস গাড়িতে। গায়ের আঁকাবাঁকা মেঠো পথ ধরে গাড়ি চলছে শুরুত গতিতে। হুরাইন রেগে বোম হয়ে আছে। তা দেখে সাদমান বেশ মজা পাচ্ছে। সে আয়েশ করে বসে এদিক ওদিক তাকাচ্ছে। ভ্যানের মাঝখানে তুলতুল পাখি আর কিটি চুপটি করে বসে আছে। মৌনব্রত পরিবেশ থেকে বেরিয়ে এসে হুরাইন জিজ্ঞাসা করল, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? গলা কাটার ট্যাগ। সাদমানের সোজা সাপটা জবাব। হুরাইনের হাত আপনা আপনি গলায় চলে গেল। কি বজ্জাত লোক, গলা কাটার ট্যাগ মানে? সে চকিত নয়নে ফের প্রশ্ন করে, ওখানে কি গলা কাটে নাকি ভাইয়া? সাদমান বিরস মুখে বলল, হয়তোবা। কি বলছেন আপনি? আমি নেমে গেলাম। আঙ্কেল, গাড়ি থামান। স্টুপিড, এভাবে গাড়ি থামাতে বলছিস কেন? রাস্তার লোকজন কি ভাববে? হাত মুচড়াতে মুচড়াতে বলল, আব্বু যাব, আমি এখনই আব্বু যাব। ফুপিয়ে কেঁদে দিল সে। আব্বু যাবে মানে? এই তুই কাঁদছিস কেন? ভেবাচাকা খেয়ে গেল সাদমান। আপনি খুব খারাপ, আমি আর কোনো বেয়াদবি করব না সাদমান ভাই, আমার গলা কাটেন না। হেঁচকে তুলে কান্না করতে করতে কথাটা বলল সে। আরে বাপ, তুই থাম। আমি কি একবারও বলেছি তোর গলা কাটবো? আমরা তো ঘুরতে যাচ্ছি, তুই নাকের জল চোখের জল এক করে দিয়েছিস। তোর থেকে তো বেটার তোর এই পোষা বাচ্চা দুটি। কি সুন্দর গোলুমুলু, সুইট। তোর মধ্যে কোনো ম্যাচুরিটি ছিটে ফোটেও নেই। হুরাইন ঠোঁট ভেঙে ফুপিয়ে বলল, আব্বু যাব আমি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে সাদমান। আব্বু যাব বলে মুখ বাঁকা করে হেসে ওঠে। তুই কি পিচ্ছি রে ইলম? একদম কিউট বাচ্চাদের মতন আব্বু যাব। ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে হুরাইন। এই লোকটা ভীষণ মজা পাচ্ছে তাকে ভয় দেখিয়ে। নাক টানতে টানতে বলে, আপনি কিন্তু বলেছেন আব্বু যাবে আমাদের সাথে, তাই তো আমি সরল মনে বিশ্বাস করে আসছি আপনার সাথে। কে জানতো এত গরল এই ব্যাটার পেটে? যদিও একথা মুখে প্রকাশ করার সাহস হয় নাই তার। আমি কি একবারও বলেছি চাচা যাবেন আমাদের সাথে? সে কখন থেকে বলছেন চাচা যাবে, কিন্তু কোথায় আপনার চাচা? দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল। সামনে দেখ। ভূত দেখার মতো চমকে উঠল সে। আব্বু? আব্বু কখন এলো? তুই যেভাবে আব্বু যাব বলে রাস্তা মাথায় তুলে কেঁদেছিস, চাচার তো হার্ট অ্যাটাক হয়ে যেত আরেকটু হলে। গাধি। পাল্টা কোনো উত্তর বা প্রশ্ন কিছুই করল না। নয়ন মাহারাম সঙ্গ তার ভালো লাগছে না।
কবে নাগাদ চট্টগ্রাম ফিরবে সেই প্রতীক্ষায় প্রহর গুনছে। কিন্তু তার এই চুপ থাকাতে কারো নজর লাগলো। সাদমান মোবাইল স্ক্রল করতে করতে বলল, সেজু চাচা, আপনার ছোট মেয়ে আজকে যা করলো, আমাকে তো ছেলে ধরা ভেবে রাস্তার মানুষে কেলানি খেতে হতো। আরজু তালুকদার চোখ রাঙিয়ে চুপ থাকতে বললেন, কারণ তিনি তার মেয়ের সম্পর্কে জানেন। তাই গলা খাকার দিয়ে বললেন, সাদমান বাবা, তার কত সময় লাগবে পৌঁছাতে? 10 থেকে 15 মিনিট চাচা। কথাটা বলে সে পুনরায় মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আব্বু, গাড়িতে ওঠার দোয়াটা পড়েছো তুমি? হুরাইনের প্রশ্নে আরজু তালুকদারের মুখ চুপসে যায়। মেকি এসে বললেন, তাড়াহুড়োয় ভুলে গিয়েছিলাম আম্মু। তোমাকে কত বলেছি আব্বু, গাড়িতে ওঠার সময় দোয়াটা আগে পড়বা। ভুলে গেলে চলবে? আমার সাথে সাথে পড়ে নাও। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ, পবিত্র মহান সেই সত্তা যিনি আমাদের জন্য একে বশীভূত করে দিয়েছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না, আর আমরা অবশ্যই আমাদের রবের নিকট প্রত্যাবর্তন করব। হিমেল ছাদের রেলিং ঘেঁষে লাগোয়া বেঞ্চে বসে আছে। গরম চায়ের কাপে চুমুক দিচ্ছে আর হাতে থাকা ডায়েরিটা পড়ছে। ক্ষণে ক্ষণে মুচকি হাসছে। মেয়েটা এত সুন্দর করে ডায়েরি লেখে, বাহ! আমি যে নিজেকে ধরে রাখতে পারছি না রে ছোখানু। তোর সোনাই হতে আমিও চাই, সেই অধিকার আমারে দিবি ছোখানু। গোটা গোটা হাতের লেখার উপর হাত বোলায়। জারুল ফুলের সুভাষ আসছে তার নাকে। সে আবারও আওড়ালো লেখাগুলো। শুনো সুখ পাখি, শোনাই রে কইও গিয়া, তার সোখানুর মন হইল পুইরাসাই। এই যে পত্র আসে না মেলা দিন হইল, খাঁকি গলায় ডাক পিয়নের হাঁক ডাক আর পাই না। সিডি আইসে তোর, কই রে সোখানু, কই গেলি? বাইর হইয়া আয়। আমি তাল পাতার নর বরে দরজা খানার ক্যার ক্যার শব্দ লইয়া খড়খড়া রইদ পা মেল্লা দৌড়েয়া যায় না, আর তারে যাইয়া বইল গিয়া গঞ্জ থেকে 400 আনা পয়সা দিয়া লাল বেনারসির কাতান শাড়ি আর কাছে চুরি আনতে, আলতা পায়ে লাল ফিতা বাঁধা বেনুনিতে সাজুম মন মতো কইরা। তুমি বাপু তারে কইও গিয়া, মুসমুসে জিলাপি আর কদমা মুয়া না আনলে সোখানুর মন ভাঙবে না। তারে বইল, আমার এখন যে মেলা যত্ন নিতে হইব, মেজ বানাইব ঘরে, মাটির টুপাটুলি শিকায় যেন আনে কিন্না, না হইলে বাপু আমি উদাস দুপুরে ঘর সারিমু, ফিররে আমুনা এইহানে। ডায়েরির 1 পৃষ্ঠা। পরের পৃষ্ঠায় নিজেকে নিয়ে গেল ধলাই বিলের মাছি রূপে। আবৃত্তি সুরে বলতে থাকল, মাঝি তোমার নাই আমারে নিবা, মেলা দিনের স্বাদ জাগেছে মনে, নাই কইরা নদীর ওই পারে যামু, ধলাই বিলের পদ্ম তৈলা মালা গাথুম, নাও না মাঝি আমারে তোমার নাই, বৈঠাখানা দাও না হাতে। মাঝি, আরে ও মাঝি, এই পারে আইও না, সর্ষে তেলের জল পাই আর তেঁতুলের টক রেখাছি, মুড়ি মাখা খাইবা মাঝি, বিনিময়ে তোমার ওই বৈঠাখানা আমায় দিবা, নলেন গুড়ের সন্দেশ আর মালপোয়া পিঠা খাইতে দিমু, আমার একটু নাই নাও না মাঝি, 7 পয়সার বালাখানি নিয়া নাও, পাকনা পেয়ারা আর লবণ মরিচ বাটনার থুরমুসির বর্তা খাওয়ামু, আমারে তোমার নায়ে কইরা একটা দিন দাও না মাঝি, চাল ভাজা চাশনি পাতায়, সাথে দিমু লঙ্কা আর মুসমুসে রসুন ভাজা, নিবা মাঝি আমারে তোমার ওই ছোট্ট নায়ে। এক পাশে বসে আমি পা ভিজামু গাঙ্গের জলে, হাতখানা মেলাইয়া মাঝি পা লুরামু ওই পারে, মাঝি তোমার নাই নাও না আমারে, শালুক ফুলের লাজ লাগেছে, সাধ্য কইরা সাহস আনছি, নিবা মাঝি ধলাই বিলের পদ্ম বিলে। শ্যামলতার শুভ্র নীল। তার ধ্যান ভাঙল তিতিনের ডাকে, হেমু ভাইয়া, এটা কি তোমার ডায়েরি? থতমত খেয়ে যায় সে। এখন লুকাতে পারবে না, তাই মেকি হাসি ঝুলিয়ে বলল, এটা ডিপার্টমেন্টের নোটস, ফ্রেন্ডের কাছ থেকে এনেছি পড়ার জন্য। তিতিনের কোনো প্রতিক্রিয়া না দেখে সে আবারও বলল, চা খাবে? মাথা 2 দিকে নাড়িয়ে জবাব দেয়, না। আচ্ছা নিচে চলো। আমি এখন নিচে যাব। আমি যাব না, তুমি যাও। কথাটা বলেই দোলনায় বসে পড়ে। অগত্যা সে ডায়েরিটা নিয়ে চুপি চুপি যেখান থেকে এনেছে সেখানে রেখে চলে যায়। তবে আফসোস রয়ে গেল পরের পৃষ্ঠাগুলো পড়ার। অন্যদিকে, আব্বু এখানে কেন আসলাম আমরা? হুরাইনের কৌতূহলী কথার পৃষ্ঠে আরজু তালুকদার জবাব দিলেন, এই গ্রামে আমার নানুর বাড়ি, তোমার রাফা আপুর বিয়ে উপলক্ষে আমরা দাওয়াত দিতে এসেছি। বুঝলাম, কিন্তু আমাকে? তাকে কথার মাঝপথে থামিয়ে দিয়ে সাদমান বলল, তোকে না আনলে তো আবার কেঁদে কেটে ভাসিয়ে দিতিস আমাদের, মুখ ফুলিয়ে বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকতি, তাই নিয়ে এসেছি। কথাটি বলেই ফোঁস করে দম ছাড়ে। ইস, আরেকটু হলে আমার মান সম্মান ডুবিয়ে দিত এই মেয়ে। আচ্ছা তুলতুল পাখি, তোর মাম্মাম তো তোর পাপ্পাকে পাত্তাই দিচ্ছে না, তোরাও তো পারিস একটা লাইন খাট ধরাই দিতে। খালি কোলে উঠে আদর নিস পাপ্পার, বিনিময়ে কিছু দে বাপ। কোলে থাকা তুলতুল পাখির গায়ে হাত বুলাতে বুলাতে সাদমান মিনমিন করে কথাগুলো বলে।
ফালতু লোক একটা, আমার মতো নাদান বাচ্চাকে নাকানি চুপানি খাওয়াচ্ছে রীতিমতো। রূপা কি দেখে যে ক্রাশ নামক বাসটা খেলো কে জানে। যত সব, একবার যাই চট্টগ্রাম আর এমুখ হব না ইনশাআল্লাহ তাআলা। নিজে নিজে বকবক করছে সে। একতলা বাড়িটির একটি রুমে বসে আছেন তারা। মেজবান মেহমানদের আপ্যায়নে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা, সাথে দিলেন সরিষা ভর্তা আর কাঁচা মরিচের সাথে ভিজা চাপা শুটকির ভর্তা। দারুণ লাগছে খেতে। সাদমান হুরেনকে ঝাল খেতে দেখে নিজেও চেষ্টা করল খেতে, কিন্তু পারতপক্ষে তার চোখ লাল টকটক হয়ে ফোয়ারা বইছে। হো হো করে ঝাল কমানোর ব্যর্থ চেষ্টা। ঢকঢক করে পানি গিলছে। আর্য তালুকদার তাড়াতাড়ি এক মুঠো চিনি এনে দিলেন। ঝাল কিছুটা কমেছে এখন। এই জীবনে আর ঝাল খাওয়ার নাম নিবে না সে। যেটা খেতে পারে না সেটা খাওয়ার কি দরকার? উল্টো নিজের ক্ষতি। কথাটি বলে হুরাইন উঠে দাঁড়ায়। একটা বড় রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে মিসেস ডলি কারোর জন্য অপেক্ষা করছেন। চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ ফুটে উঠেছে। বারবার তিনি হাত ঘড়ি দেখছেন। মিনিট দুয়েক পরে একজন মধ্যবয়স্ক লোক হাতে ইশারা করলেন। তিনি চট জলদি মাস্ক পরে হনহন করে হেঁটে চলে যান লোকটির কাছে। রুক্ষ কণ্ঠে প্রশ্ন করেন, তোমার এত লেট হলো কেন? আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখেছ তুমি। সরি ম্যাম, আসলে রাস্তায় জ্যামে আটকা পড়ে গিয়েছিলাম। ইটস ওকে, কাজের বেলায় কিন্তু লেট হওয়া চলবে না। বেশ মোটা অঙ্কের টাকা পাচ্ছ কিন্তু, মনে থাকে জানো? জি ম্যাম, মনে থাকবে। কথাটি বলেই একটা খাম হাতে নিয়ে লোকটি চলে যায়। লোকটার যাওয়ার পানে চেয়ে থেকে কুটিল হাসি দেন মিসেস ডলি। মোবাইল ফোনটা হাতে নিয়ে কাউকে কল দেন। ফোনটা রিসিভ হতেই তিনি বললেন, কাজ হয়ে গেছে, এখন শুধু ঘুঘুকে ফাঁদে ফেলে বাগে আনতে হবে। অপর পাশ থেকে কেউ বলে উঠল, ঘুঘুর পাখনা ছাঁটাই করে পিষে ফেলতে হবে। কথাটি বলেই খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। এই সপ্তাহের ভেতরে যা করার করে ফেলতে হবে। আমি কিন্তু কাজে কোনো রকম গরমিল চাই না। পাকসাফ কাজ করে নিবা, না হলে কিন্তু তোমার পাখনা আগে ছাড়ব। কথাটা মনে থাকে যেন, বিন্তু খন্দকার। কথাটি বলে ফোন কেটে দিয়ে তিনি গাড়িতে উঠে পড়েন। এদিকে হুরাইন কিটি আর তুলতুল পাখিকে সুন্দর দেখে ম্যাচিং করে টিউলিপ ফুলের জামা পরান। মাশাআল্লাহ, কি কিউট আমার বাচ্চা দুটো। সে খুশি মনে তাদের নিয়ে ড্রয়িং রুমে আসে। বাহ হুর, তোর বিলাই দুটারে কি সুন্দর জামা পরাইছত। গুলুমুলু, দে তো একটু কুলে নেই। চাচির কথায় হুরাইন বলে উঠল, যাবে না ছোট চাচি, তুমি সেধেই দেখো না। কি বিচ্ছু রে হুর, তোরে সারা কারোর কোলে আসে না। এদিকে সাদমান সিঁড়ি দিয়ে নামতে নামতে বাহাদুর কণ্ঠে জবাব দিল, কিন্তু কেউ হয়তো ভুলে গেছে চাচি, এই বিড়াল ছানা দুটো আমার কোলে ঠিকই ওঠে। অবশ্য দেখতে হবে না, হ্যান্ডসাম একটা ছেলে, যে কেউ দেখলেই কোলে কেন বাড়ির ঠিকানা মোবাইল নাম্বার পর্যন্ত চেয়ে বসে। ছোট চাচি, কেউ হয়তো জানে না, এমন অনেকে আছেন জহুরত চোখের সামনে পড়ে থাকলেও চেয়েও দেখে না। জানিয়ে দিলাম। কথাটা বলেই বাহির উঠোনে চলে যায়। তার পেছনে পেছনে কিটি আর তুলতুল পাখির শরীর দুলিয়ে দুলিয়ে যাচ্ছে। তানিয়া খাতুন মুচকি হেসে সাদমানকে বললেন, অরে কিছু কইও না, পরে দেখবা কাইন্দা কাইটটা বাড়ি মাথায় তুলে নিব। সাদমান হাসি শ্লেষ ঠোঁটে ঝুলিয়ে রিমোট হাতে সোফায় বসে পড়ে। টিভি অন করে হিন্দি মুভি ছেড়ে দেয়। সাউন্ড যেন ঘর ছেপে বাড়ির বাহিরে ছিটকে পড়ছে। উদ্দেশ্য ভিন্ন তার। রাশেদ তালুকদার ঘুম থেকে লাফিয়ে উঠে খড়খড়া গলায় হাঁক দিল, ক্যাডা এত সাউন্ড দিয়া টিভি দেখে, মানুষের ঘুমের ডিস্টার্ব করে। লাঠি হাতে চশমাটা পরে বাইরে এসে বড় নাতিকে দেখে বলে, আহা সাদমান দাদু ভাই, দিলা তো গুমডা বাইঙ্গা, সাউন্ড একটু কমায় দাও। রাশেদ তালুকদারের কথায় তার কোনো হোলদোল নাই। সে হাসি হাসি মুখে টিভির দিকে ইশারা করে বলল, দাদু দেখো তো এই মেয়েটাকে তোমার পছন্দ হয় কিনা। রাশেদ তালুকদার একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। আস্তাগফিরুল্লাহ, এইসব কি দাদু ভাই, এমন উজলা নাত বউ আমি মানতাম না। মাইয়া হইব নম্র ভদ্র, মাতাত নাই কাফর খ্যাক। সাদমান ৩২ কপাটি দাঁত বের করে হেসে উঠল। কি বলো দাদু, এখন তো এমন মডার্ন মেয়েই মানুষ চায়। তুমি জানো ইনি কে? আমার ক্রাশ, ইন্ডিয়ান সেরা নায়িকাদের মধ্যে টপ আছে। রাশেদ তালুকদার লাঠি উঁচু করে বলে, আমি বাচ্চা থাকতে এই মাইয়া এই বাড়ির বউ হইতে পারবো না, এই আমি বইলা দিলাম। সাদমান হাত বাড়িয়ে এক টান দিয়ে লাঠিখানা নিজের কাছে নিয়ে বলে, ও দাদু তোমার কেমন মেয়ে পছন্দ শুনি। আমার পছন্দ দিয়া কি হইব, তোমাদের পছন্দের লগে আমার পছন্দ মিলব না দাদু ভাই। আজকাল যুগের পুলা মাইয়া গো মতি গতি ঠিক নাই। কথাটা বলে হতাশ মনে সাদমানের পাশে গিয়ে বসেন। যাহ বুড়ো, যদি তোমার পছন্দের কেউ থাকে তাহলে আমাকে বলো, আমি আগে লাইন মারব তারপর তোমার, ওকে? ফিসফিস করে কথাটা বলল। আমার কি আর হেই বয়স আছে দাদু ভাই,
আমি চাই আমার বড় নাথ বকুনি হইব, নম্র ভদ্র হইব, আদব কায়দা থাকব, বালা বংশ দেখা মাইয়া আনবো, নামাজি হইতে হইব। তোমার এই হীরের টুকরো নাতিকে এমন গেও মেয়ের সাথে বিয়ে দিবা? কাঁদো কাঁদো ভাব নিয়ে রাশেদ তালুকদারের দিকে তাকিয়ে আছে। সংসার সুখের হয় রমণীর গুণে, কথাখানা মিলাইয়া নিও। যাই হোক, তোমরা যেমন মাইয়া পছন্দ করো হেমন দেখকেই কইরো। তবে আমার ছোটো গিন্নিরে দিমু রাজপুত্রের লাহাইন নম্রভদ্র নামাজি পোলা দেখা। সাদমান এবার খুব খুব করে কেসে উঠল। তাকে কাশতে দেখে রাশেদ তালুকদার হন্তদন্ত হয়ে পিঠে হাত বুলাতে বুলাতে বলে উঠল, কি হয়েছে দাদু ভাই, পানি খাইবা? এত হাইপার হওয়ার কোনো কারণ নেই দাদু, আমি ঠিক আছি। তা বলছিলাম কি, তোমার ছোট গিন্নির পাত্র নির্বাচনে একটু ছাড় দেওয়া যায় না? কথাটা বলেই টিভি দেখায় মনোযোগ দেয়। তাদের কথার মাঝে আরজু তালুকদার এসে বলেন, তা কার পাত্র নির্বাচন করা হচ্ছে শুনি? সাদমান এবার রয়ে শয়ে বসে, চোখে ইশারা করে দেখায় রাশেদ তালুকদারকে। তা দেখে আরজু তালুকদার হা হা করে হেসে ওঠেন। হাসতে হাসতে তিনি বলেন, বাবা, আসলে তুমি এই বয়সে বিয়ে করতে চাচ্ছ? ছেলের কথা শুনে রাশেদ তালুকদারও দমে যাবার পাত্র নন। তিনি ঘাড় উঁচু করে গম্ভীর মুখে বলেন, কেন, বিয়া করলে তোমাকে কোনো সমস্যা? না বাবা, সমস্যা কেন হবে? আমরাও নতুন মা পাবো। দেখেছ সেজু চাচা, বুড়ার এই বয়সেও বিয়ে করার শখ, আর আমরা জোয়ান পুলাগোর কপালে বোধ হয় আর বউ জুটবে না। মুখ ভোঁতা করে কথাখানা বলে উঠল সাদমান। তিনজন অট্ট হাসিতে মেতে উঠলেন। অন্যদিকে হিমেল ছিপ দিয়ে মাছ ধরছেন পুকুর থেকে। শান বাঁধানো শ্যাওলা সিঁড়িতে বসে বসে হুরাইন পাবদা ফুলের মালা গাচ্ছে। তা দেখে হিমেল মনে মনে কবিতার ছন্দ মিলায়। ওই সুবিশাল আকাশে জমে থাকা মেঘেদের ছায়ায় তোমার হাসি যেন ফুটন্ত শাপলা ফুল। আপন মনে হেসে হেসে ছিপ ফেলে মাছ ধরে ডুলোয় পড়ছে। এদিকে কিটি আর তুলতুল সেজেছে পাবদা ফুলের মালায়। হুরাইন তাদের দুজনকে দেখে টিম টিম চোখে তাকিয়ে থেকে বলে, এইবার সুপাত্র পেলেই কন্যার বিয়ে দিয়ে নিজেকে হালকা করতে হবে। তার আস্তে বলা কথাটুকু হিমেল কান খাড়া করে শুনে ফেলেছে। সে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে, তা কন্যার মায়ের আগে হোক, কারণ পিতাহীন কন্যার বিয়ে কে নিব শুনি? কেন, আমার কন্যারা কি কম সুন্দর নাকি? কন্যাদের বিয়ে না হয়ে যাবে কই? এমন রূপবতী কন্যা এই 10 গ্রামে খুঁজা পাবে কেউ? তা কন্যার মা কি পাত্র পাচ্ছে না? মানে একটু খটকালি করতে পারলে তো একখান ছাতা আর লুঙ্গি পাইতাম, সাথে এক প্যাট খাবার আর মিষ্টি জর্দা দিয়া জাহাজি সুপারির পান। এমন দয়ামায়াহীন ঘটকের দরকার নাই। সেই কখন থেকে মাছ ধরতেছ, একটা মাছ তো আমার মাই এগো দিতে পারতা। বলেই সে বাড়ির দিকে চলে যায়। হিমেল তার যাওয়ার পানে তাকিয়ে আছে। আপন মনে ভাবনা কাটিয়ে কাজে মন দেয় সে। রোজবা সেই কখন থেকে তার নতুন বয়ফ্রেন্ডকে বোঝাচ্ছে তার এখন সময় নেই, দেখা করতে পারা সম্ভব না। কিন্তু সে নাছর বান্দা, তাকে যে করেই হোক 2 দিনের ভেতরে দেখা করতেই হবে, না হলে থানায় মামলা দিবে টাকা খাওয়ার। ঘরের ভেতর পায়চারি করছে অনবরত। দাঁত দিয়ে নখ কাটতে কাটতে চিন্তা করছে কি করা যায়। মিনিট 10 পরে তার মাথায় আইডিয়া আসলো। সে চুপি চুপি তিহানার কাছে এসে বলল, এই বনু, একটা কাজ করে দিবি? বিনিময়ে তোকে একজোড়া দুল দিব, ওই যে নীল রঙের, যেটা সেদিন পছন্দ করেছিলি। তিহানা গদগদ হয়ে বলে, কি কাজ আপু বলো, আমি এখনই করে দিব। রুজবা তাকে বলল, এভাবে না, কানে কানে বলবো, কেউ শুনে ফেলবে, কাছে আয়। তুমি চিন্তা করো না আপু, কাজটা হয়ে যাবে। মনে করো অলরেডি আধা কাজ হয়েই গেছে। রুজবা খুশি। তিহানা চুমু দিয়ে দৌড়ে চলে যায়। ভর দুপুরে রূপা, নুরি আর হুরাইন চাকা খেতে ইঁদুরের গর্ত থেকে ধানের হিজা তুলছে। জোহরির চোখ দিয়ে একটা একটা করে গর্ত খুঁজে বের করছে তারা। নুরি পলিথিনে করে ধানগুলো তুলছে। হুরাইন বাঁশের জিংলা দিয়ে গর্ত খুঁড়ছে। রূপা মাটি সরিয়ে তামার ছিপি দিয়ে ধান বের করছে। খুশিতে গদগদ হয়ে নুরি বলল, আজকে অনেকগুলা ছাট খই হইব এগুলা দিয়া। হাইজাবেলা আগুনের কুণ্ডলি জ্বালাইয়া ধানগুলান পুরামো কিন্তু। রূপা শক্ত হাতে মাটি সরাতে সরাতে বলল, ওই জিলাপি খাইবি না? রেনুর বাপে জিলাপি দিব, আর যে ধান দিলে কমসে কম 3টা জিলাপির চাক পামো। 3 জনে মিল্লা জিল্লা খামো, বাহে জেডি হেডে দিয়া ছাট খই বানামো। কি কস কালা পেতনি? হুরাইন কপাল কুচকে রাগত স্বরে বলল, আমার একটা সুন্দর নাম আছে, কিন্তু এভাবে কাউকে সম্বোধন করা উচিত না। রূপা ছিপি হাতে কোমর ধরে দাঁড়িয়ে জবাব দিল, আইসা বইন মাফ করাল্লা, আর কমো না। এ নুরি হুন সৎ, আর কবি না হেরা কালাপাতনি। নুরি 32 কপাটির দাঁত বের করে বলল, হুনসি বইন, থাম আল্লাহ, এখন আয় যাই জিলাপি কিনবো, অনেকগুলান ধান হয়েছে।
বাড়ির কেউ দেখতে পাইলে কিন্তু পিটনি একটাও মারিত ফরত না। তার কথায় বাকি দুজন সায় দিল। হুরাইন বোরকার গোছা ধরে সাবধানে হাঁটছে যাতে ময়লা না ভরে। মাটির রাস্তার দুই ধারে সারি সারি সুপারি গাছ। চাকা খেতে ধানের চোছা শুকনো গোবরের ঝুরঝুরা গুটে দিয়ে পুটপুট করে পুড়ছে। বিশাল বড় মাঠ, খল্লা তুলে ধান শুকানোর জন্য মানুষের পায়তারা। গ্রামের মেয়ে বউরা জটলা বেঁধে গল্প করছে, ক্ষণে ক্ষণে ধান নাড়ছে। শীতের এই দিনে সরিষা ফুলে মোহমোহ ভোম করে দৌড়ে বেড়ায় মৌমাছির দল। কচুরি ফুলে ভরে উঠেছে দিঘির জল। এই সামিয়ানা প্রকৃতির ঘোর থেকে বেরিয়ে হুরাইন দুই বোনের পিছু হাঁটছে। মানুষজন তার দিকে কেমন করে আর চোখে তাকিয়ে আছে, যা তাকে দারুণ অস্বস্তিতে ফেলে দিয়েছে। সে আলগোছে রূপার ডান হাত টেনে বিরক্তিসূচকভাবে জিজ্ঞেস করল, এই রূপা, আর কত দূর? আমার পা ব্যথা করছে, চল বাড়ি চলে যাই। হুরাইনের এহেন কথার পিঠে রূপা জবাব দিল, বইন আই অ্যাফোর্স একটু সামনে বলেও বাইর যাওয়ার নাম নেবি না সেমরি। আমার তো জিব লাডা লক লক করতেছে, কখন জিলাপি খামো। নুরি ঠেস দিয়ে বলল, লুলদানি পৈরাইতে বইন। ধুম করে রূপা নুরির পিঠে কিল বসিয়ে দিল। লেগে গেল দুই বোনের ঝগড়া। হুরাইন অতিষ্ঠ হয়ে বলে, এই তোরা এমন সারের মতন মাঝ রাস্তায় ঝগড়া কেন করছিস? মানুষ কি ভাববে বলতো? দুইজন চুপ হয়ে গেল। নুরি পলিথিন ভর্তি ধান নিয়ে রেনুদের বাড়িতে প্রবেশ করে। রূপা আর হুরাইন বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। মিনিট পাঁচেক পরে ঠোঙা হাতে নুরি তাদের কাছে এসে জিলাপির ঠোঙাটা রূপার হাতে তুলে দেয়। রূপা খুশিতে গদগদ হয়ে ঠোঙা মেলে চোখ বড় বড় করে বলে, এ নুরি, এতগুলান দান দিয়া মাত্র এই কটান জিলাপি দিছে? তুই কি খাইয়া আইসত নাকি হেনতে? সত্যি করে ক। নুরি তেতে ওঠে, আঙুল উঁচু করে বলে, আমি কি তল লাইন নাকি? জানোস, অনেক গ্যাডাগেডি করে এডু কানছি। বজ্জাত রেনুর বাপে দিতে চায় না, বলে কিনা খাড়ের আর কেলাইয়ের দাম বাড়ছে, তাই জিলাপির দামও এখন কেজিতে 30 টাকা করে বাড়ছে। আচ্ছা বোন, এবার তাড়াতাড়ি চল, বাড়িতে যেতে হবে। আম্মু না পেলে অনেক বকাঝকা করবে। হুরাইনের কথায় রূপা মুখ বাঁকা করে বলে উঠল, এই সেমরি, জিলাপি না খাইয়া কি বাড়ির যাবি? কেউ যদি জিগায় জিলাপি করতে আনছি তখন কি কবি? হন, আমরা বাড়ির পিছন দিকটা দিয়া ঢুকমু, বুঝছাস? পুষ্কুনির সাইডের মাঠ সাত বইয়া খাইয়া পরে হাত পা ভালো কইরা ধুইয়া ঘরে যাবো কিন্তু। রূপার কথায় দুইজন সায় দিল। লম্বা লম্বা পা ফেলে খুব সাবধানে বাড়ির পেছনে পুকুরের ধার ঘেঁষে তৈরি মারছায় তিনজন বসে পড়ল। ঠোঙা খুলে সমান ভাগে জিলাপি ভাগ করল। এখন খাওয়ার পালা। কিন্তু তাদের এই সুন্দর মুহূর্তটাকে ভেস্তে দিল সাদমান। তারা যখন চুপি চুপি পেছনের দিক থেকে গেট দিয়ে ঢুকছিল, তখন সে বেলকনিতে ছিল। তাদের এমন ভাবসাব দেখে কিছু আন্দাজ করে সে দ্রুত নেমে আসে পেছন সাইডে। বিষয়টা একটু খতিয়ে দেখতেই সশরীরে এখানে দাঁড়িয়ে আছে। কিরে, তোরা চোরের মতো পেছন দিক দিয়ে বাড়িতে ঢুকে এখানে কি করছিস? যদিও সে সবটাই জানে, তবুও বুঝতে দিল না। ভ্রুজোড়া আর ভাঁজ করে গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল। পুরুষালী কণ্ঠ শুনে তিনজন হকচকে ওঠে। পিছু ফিরে সাদমানকে দেখে ভূত দেখার মতন অবস্থা তাদের। হুরাইন দুয়া দরুদ পাঠ করছে। রূপা আর নুরি ভয় ঢোক গিলছে। কাঁপা কাঁপা হাতে ঠোঙাটা হুরাইন হিজাবের নিচে লুকালেও শেষ রক্ষা হলো না। সাদমান ধমক দিয়ে বলল, লুকিয়ে লাভ নেই, আমি দেখে ফেলেছি, সো বের কর। কি ওটা? অগত্যা দাঁতে দাঁত চেপে হুরাইন বলল, কি আজীব, আমরা কি এমন করেছি যে আমাদের ধমকাচ্ছেন? এই ধরুন ঠোঙা। গাল ফুলে উঠে দাঁড়ায় সে। সাথে বাকি দুজনে মাথা নিচে করে উঠে দাঁড়ায়। সাদমান রুষ্ট কণ্ঠে বলল, এক পাও নড়বি না। যদি নড়িস তাহলে কিন্তু বাড়িতে বলে দেব। তারপর তোদের সাথে কি হবে তা তোরা বুঝে নিস। অসার হয়ে আসা পা দুটি থমকে দাঁড়িয়ে আছে তারা। মনে মনে সাদমানের গোষ্ঠী উদ্ধার করে দেয় তারা। যদিও তারা সেই গোষ্ঠীর মধ্যেই, তবুও আপাতত শান্তি। সাদমান মুচকি হেসে ঠোঙা মেলে জিলাপি দেখে হেসে ওঠে। মজা পাচ্ছে সে তাদের ভোঁতা মুখ দেখে। আর একটু জ্বালানোর জন্য বলল, তা এগুলা কার বাড়ি থেকে চুরি করেছিস তোরা, নাকি দিনে দুপুরে ডাকাতি করেছিস? অবশ্য তোদের এখানে একজন তো এসবের মাস্টার মাইন্ড লিডার। চুরিবিদ্যায় তাকে অস্কারটা পাইয়ে দিতে হবে। এবার বুঝেছি। কথাটা বলেই উপরের মাড়ির গজ দাঁত বের করে হাসতে লাগলো। হুরাইন বুঝতে পেরেছে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে লোকটা, তবুও চুপ থাকলো। কারণ এই লোকের মুখে লাগাম নেই, কখন কি বলে দেয় কে জানে। সাদমান জিলাপির পিছে কামড় দিয়ে মুখে পড়ে মুড়মুড় শব্দ করে খাচ্ছে। আধ পিস খেয়ে ঠোঙাটা নুরির হাতে দিয়ে বলল, চাইলে পুরোটাই খেতে পারতাম, বাট আমি কারোর কষ্টকে বৃথা যেতে দিতে পারি না। বাকিটা তোরা তিনজন খেয়ে নিস। তোদের একজন যেভাবে বদদোয়া দিচ্ছে, না জানি পেট খারাপ হয়, বুঝলি রূপা? রূপা আন্দাজে মাথা নাড়ায়। সে বুঝেছে। সাদমান চলে যাওয়ার পরে তিনজন কাঁদো কাঁদো মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। বোন, এই তোর বাস খাওয়া লোকটাই দেখছিস কি করলো?
শোন, তোকে আমি বলি, দেখিস বোন, এই বেটার বউ জানি কে হয়। তার কথা ভেবে আমার মন কেঁদে উঠছে। বেচারের জন্য আমি দোয়া করি, বুঝেছিস, যাতে তাকে উচিত শিক্ষা দিতে পারে। হুরাইনের কথার ভাঁজে রূপা কানে কানে বলল, দোয়া করিস যাতে আমি হই, তাইলে 2টা পিস জিলাপি বেশি দিমু তোরে। এদিকে রুজবা আর তিহানা এসেছে রুজবার নতুন বয়ফ্রেন্ড হিসামের সাথে দেখা করতে। তিহানাকে সব শিখিয়ে পড়িয়ে এনেছে রুজবা। কি বলতে হবে সব। দুজনেই মাস্ক পরেছে, কারণ কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও যখন দেখে সে আসছে না, তখন রুজবা হিসামকে কল দেয়। কল রিসিভ হতেই দাঁতে দাঁত চেপে বলল, কোথায় তুমি? 1 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি, 5 মিনিট কি আধা ঘন্টাও শেষ হয় না তোমার? আমি চলে যাচ্ছি, ওকে? অপর পাশ থেকে জবাব এলো, জান, এই তো আয়সা পড়ছি। হলুদ জামা পরনের মায়াটা কি তুমি? রুজবা সহসাই বলল, জি। অপর পাশ থেকে ছেলেটা হাসি খুশি মুখে জবাব দিল, রেস্টুরেন্টে ঢুকে পড়ো, আমি তোমার পেছনেই। কথাটা বলে ফোনটা কেটে দিল। রুজবা তিহানাকে নিয়ে বিরক্তি মুখে রেস্টুরেন্টে ঢুকে পেছনের দিকে গিয়ে বসলো। তখনই টুং করে তার মোবাইলে টেক্সট আসলো, কি খাবে জান? হাতে সময় কম, এখন কিচ্ছু খাবো না, তুমি সামনে আসো। কথাটা লিখে সেন্ড করে দিল। তিহানা রুজবাকে দেখিয়ে বলে, আপু, এই তেল চুকচুকে মাথা সীতা করা লাল শার্ট পরনের ছেলেটাই বোধহয় তোমার বয়ফ্রেন্ড। তিহানার কথায় রুজবা খানিক ভাব নিয়ে বলল, তোর কি মনে হয় তিহানা, আমার রুচি এত বাজে? জহুরের চোখ আমার, বুঝেছিস? আজ অবধি যারাই পেছনে লাইন মেরেছে প্রত্যেকটা হীরের টুকরা। কথাটা শেষ হতে না হতে সে ছেলেটি তাকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি হিসাম, আর তুমি রুজবা রায়হানা, রাইট? রুজবা একবার তিহানার দিকে তাকাচ্ছে আর একবার ছেলেটির দিকে। তার মুখ পানসুটে হয়ে আসছে। হাতের মোবাইলটার লক খুলে দ্রুত হিসাম আহমেদ আইডিতে ঢুকে প্রোফাইল পিকটা ছেলেটার দিকে বাড়িয়ে দেয়। ইনি কে তাহলে? হিসাম দাঁত বের করে বলে, এইটা তো একজন সেলিব্রিটি টিকটকারের পিকচার ডিপি দিয়েছে। আমার তার টিকটক অনেক ভালো লাগে। কথা বলেই তাদের সামনে চেয়ারে বসে পড়ল। রুজবা যেন 140 ভোল্টের শক্ট খেল। এত বড় ধোকা! এ যেন রীতিমতো চোরের উপর বাটপাড়ি। কাঁদো কাঁদো মুখে তিহানাকে বলল, যা বলার বলে বিদায় করবইন, আমার মাথা ঘুরছে, প্রেশার বেড়ে গেছে আমার। অনেকক্ষণ বকবক করে তিহানা ক্লান্ত হয়ে পড়েছে। নাছরবান্দা ছেলেটাকে অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়েও বিদায় করতে পারছে না। রুজবা কাট কাট গলায় জবাব দিল, তুই ফেক পিকচার দিয়ে প্রেম করছস, আবার আমার নামে মামলা দিবি? ওয়েট কর, আমি এক্ষুনি তোর নামে কেস করবো প্রেমে ধোঁকা দেওয়ার। দেশের নারীর কত ক্ষমতা তুই জানিস? তোরে তো আমি বলেই জুতা খুলে হাতে নেয় সে। ছেলেটা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। আর যাই হোক, মেয়েদের হাতে মায়ের খেলে পুরুষ জাতির কলঙ্ক হবে, তা তো হতে দেওয়া যায় না। মানবতা আজও আছে, ভাবা যায়। রুজবা ঢকঢক করে বোতলে ছিপি খুলে পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তিয়ানাকে উদ্দেশ্য করে বলে উঠল, বাপরে, জীবনে আর প্রেম করবো না আমি। রুজবা অসহায় মুখে কথাটা বলল। আজকে জন্মের শিক্ষা হয়েছে তার। হ্যাঁ, বাড়িতে গেলেই না সাদমান ভাইয়ের পেছনে ঘুরঘুর করব। মনে মনে কথাটি বললেও মুখে শ্লেষ হাসি ঝুলিয়ে বলল, মনে থাকে যেন। ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল হুরাইন। গায়ের চাদরটা জড়িয়ে ধরে পা গুটিয়ে বসে তার মেজ ফুপির গল্প শুনছে। রাহেলা খাতুন গল্প বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নার আঁচ তুলছেন ক্ষণে ক্ষণে। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় হুরাইন উঠে গিয়ে দরজা খুলতেই চোখের সামনে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। সাদমান একজন মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। পরনের পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে শহরের মেয়ে। রাহেলা খাতুন গলা উঁচু করে জিজ্ঞেস করলেন, কিরে, কে এসেছে হুর? তার কথার পিঠে সে জবাব দিল, সাদমান ভাইয়া। মোবাইল থেকে চোখ সরিয়ে সাদমান দরজার পাশে দাঁড়ানো তরুণীর দিকে তাকালো। সাদা রঙের চাদরের গায়ে গুটি গুটি সুতোর কাজ। এতে যেন কেমন অদ্ভুত সৌন্দর্যের প্রতীক ফুটে উঠেছে। বিলাই চোখ দুটির মাধুর্যতা যেন দিন দিন বেড়েই চলছে। সাদমানের এভাবে তাকানোতে হুরেন বিরক্ত হলো। তার পাশের তরুণীও কেমন কৌতূহল চোখে পরখ করছে তাকে। অস্বস্তি বেড়ে গেল তার। দৃষ্টি নামিয়ে এদিক ওদিক আতিউতি করছে। এই মেয়েটা নিশ্চয় ভাইয়ার কাছের কেউ। এত ঘাটল না। চিবুক নত করে পাশ থেকে চলে আসতে অপরিচিত মেয়েটি তটস্থ কণ্ঠে বলল, তুমি কি হুরাইন? হুরাইনের পিলে চমকে ওঠে, পা থমকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। সামনে তাকানো মানবীর চোখে উত্তর শোনার উদ্বিগ্নতা। আমার নাম জানলো কিভাবে? ভোতা মস্তিষ্ক এত চাপ নেওয়ার আগেই আবারও চমকালো। তুমি ভাবছ কিভাবে তোমার নাম জানি আমি? সামনের দিকে মাথা ঝাঁকিয়ে বুঝালো, হ্যাঁ। মেয়েটা সাদমানের দিকে তাকিয়ে বলল, তোমাদের সবার সম্পর্কে মোটামুটি আমি জানি। ভাইয়া আসার সময় বলেছে বাড়িতে একমাত্র তুমিই নাকি অদ্ভুতভাবে চলাফেরা করো, কী সব পড়ে থাকো। তাই প্রথম দেখাতে দর্শন হলো তোমার সাথে, আর চিনেও নিলাম তোমাকে। হুরাইন চুপচাপ কথাগুলো শুনছে শুধু। আর চোখে একবার সাদমানের দিকে তাকাতেই দেখতে পেল তার চোখে মুখে বিরক্তিভাব স্পষ্ট।
হাতঘড়ির দিকে বারবার তাকাচ্ছে। সে হয়তো চাচ্ছে না মেয়েটি কথা বলুক তার সাথে, তাই সে চুপচাপ সরে আসে সেখান থেকে। এমন আচরণে তরুণী হতভম্ব হলো। সাদমান তো জানেই এই মেয়ে যে নিজের মসজিদে চলে, তাই সে তাড়া দিয়ে বলল, রিঙ্কু এখানে থাকবি নাকি? ভেতরে চল। মেয়েটি তার হাত ধরে ভেতরে চলে গেল।